আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সেনাবাহিনীর বাস নিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা বলছে আইএসপিআর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বিভ্রান্তিমূলক ওই পোস্ট নিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর। এটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুস্পষ্ট অপচেষ্টা। জানাবো, গাজায় 1,25,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 1,25,000 টন বিস্ফোরক ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফলে উপত্যকার 88% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $62 বিলিয়ন বেশি হয়েছে। খবর আনাদুল এজেন্সির। আজ গাজা সরকারের জনসংযোগ বিভাগে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলটির মোট 88% বেশি তারা দখলে নিয়েছে। এরপর জানাবো, ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বললেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক্সে এক পোস্টে বলেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করা এবং অনন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া করার আহ্বান জানাচ্ছি। এদিকে শীঘ্রই ভেঙে যাবে ব্রিক্স বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পণ্যে তিনি নতুন করে 10% শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি আরও বলেছেন, এই দেশগুলো যদি কোনো অর্থবহ জোট হিসেবে গঠিত হয় তাহলে তা খুব দ্রুতই ভেঙে ফেলতে হবে। তিনি বিশেষ করে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরানে বাস উল্টে অন্তত 21 জন নিহত এবং 30 জন আহত। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে 21 জন নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে আরও অন্তত 30 জন মানুষ। আজ স্থানীয় সময় সকালের দিকেই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাস নিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা বলছে আইএসপিআর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বিভ্রান্তিমূলক ওই পোস্ট নিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর। এটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুস্পষ্ট অপচেষ্টা। আইএসপিআর আরও জানায়, বাস্তবতা হল সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়। অনেক সময় এসব বাসে অস্থায়ীভাবে বাংলাদেশ আর্মি লেখা বা লোগো
ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে নিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়, যা একটি আইন বহির্ভূত কাজ। একটি শান্তন্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এই ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেনাবাহিনী। সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে কখনোই সুবিধা দেয় না, বরং তারা সরকার যেভাবে নির্দেশনা দেয় সেভাবেই কাজ করে। সুতরাং আজ যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে জামাতকে সহায়তার নামে যে বিভ্রান্তিমূলক তথ্য সারা দেশ জুড়ে প্রচার করা হচ্ছে, এতে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যারা সেনাবাহিনীর নামে মিথ্যা কুৎসা রটনা করে তাদেরকেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। গাজায় 1,25,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত 1,25,000 টন বিস্ফোরক ফেলেছে দখলদার বাহিনী। ফলে উপত্যকার 88% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $62 বিলিয়ন বেশি হয়েছে। খবর আনাদুলুর। আজ গাজা সরকারি জনসংযোগ বিভাগ প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর অঞ্চলটির মোট এলাকায় 88% বেশি ধ্বংস করে দিয়েছে এবং 20 লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 650তম দিন উপলক্ষে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় 1,25,000 টন বোমা ফেলেছে এবং এর ফলে ক্ষতির পরিমাণ $62 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই নির্মম যুদ্ধের ফলে 20 লাখের বেশি সাধারণ মানুষকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে এবং উপত্যকার 360 কিলোমিটার 77% ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্যন্ত মোট 67,880 জন ফিলিস্তিনি নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে 19,000-এর বেশি শিশু এবং 12,500 জন নারী নিহত। নারীদের মধ্যে 8,150 জন মা এবং 953 জন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা কেবল হাসপাতালে পৌঁছানো মৃতদেহ হিসেব করেছে। সে অনুযায়ী নিহতের সংখ্যা এখন 58,667। তবে একটি গবেষণা থেকে জানা গেছে, গাজায় মৃতের সংখ্যা 1 লাখের বেশি ছাড়িয়ে গেছে। ইসরায়েল এবং সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি বলছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক্সেতে এক পোস্টে বলেছেন, আমরা দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের অস্ত্র ত্যাগ করার জন্য এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি। তিনি বলেছেন, তুরস্ক, জর্ডান, মিশর, কাতার, কুয়েত সহ বিভিন্ন রাষ্ট্র যেগুলোতে দ্রুজ সম্প্রদায় রয়েছে তাদেরকে নিরীহ সিরিয়ানদের সঙ্গে মিলেমিশে একত্রে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে সিরিয়ায় আর কোনো ধরনের সমস্যা না হয়। অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল সারা জানিয়েছে, তার সরকার ইতিমধ্যেই সিরিয়ায় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এবার সেনা পাঠিয়েছে। সেই সেনারা ইতিমধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনী হিসেবে সেখানে গিয়েছে। তবে সেখানে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক হামলা চালানো হয়েছে। এই ঘটনায় সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার তার দেশের জনগণের প্রতি একটি জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। সেই ভাষণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত দেখা গেছে সিরিয়ার সরকার প্রধান ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে। কোনো উপায়ন্ত না পেয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের জন্য মধ্যস্থতা করে এবং সিরিয়া ও ইসরায়েলকে যুদ্ধবিরতি করাতে সক্ষম হয়। দুই দলকে যুদ্ধবিরতি করাতে সক্ষম হওয়ার ফলে এখন সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে আপাতত কোনো সংঘাত নেই। তবে এ পর্যন্ত 715 জন নিহত হয়েছে। এখনও যারা আহত অবস্থায় ছিল তারাও মারা যাচ্ছে। সবথেকে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইহুদিবাদী ইসরায়েল দ্রুজ মুসলিম সম্প্রদায়কে সহায়তার কথা বলে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। তখন প্রায় 180 জন নিরাপত্তা কর্মী নিহত হয়। এই ঘটনার পরই পুরো দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নতুন করে সেসব দেশে আবারও সমস্যা দেখা দেয় এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে সমস্যাটি আরও প্রকট আকারে বাড়ছে।
শীঘ্রই ভেঙে যাবে ব্রিক্স, বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পণ্যে তিনি নতুন করে 10% হারে শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই দেশগুলো যদি কোনো অর্থবহ জোট হিসেবে গঠিত হয়ে থাকে তাহলে তা খুব দ্রুতই ভেঙে যাবে, অর্থাৎ দেশগুলোর মধ্যে স্বার্থের সংঘাত তৈরি হয়ে জোটটি ভেঙে যাবে। খবর রয়টার্সের। ট্রাম্প বলেছেন, আমি যখন এই ব্রিক্স নামের 6 দেশের জোটের কথা শুনেছি তখনই আমি তাদের কাছে তাদের খুব শক্তভাবে আঘাত করছি। আর যদি তারা সত্যিকার অর্থেই অর্থপূর্ণ কোনো জোট গঠন করে তাহলে সেটা খুব দ্রুতই ভেঙে যাবে। এ সময় তিনি আরো বলেছেন, কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন, আমরা কখনো কাউকে আমাদের সঙ্গে খেলা করতে দেব না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি মার্কিন ডলারে বৈশ্বিক রিজার্ভ মুদ্রার মর্যাদা ধরে রাখতে বদ্ধপরিকর এবং কখনোই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে ডিজিটাল মুদ্রা চালুর অনুমতি দেবেন না। গত 6 জুলাই ট্রাম্প ঘোষণা দেন, ব্রিক্স জোটের কথিত আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যারা একমত এমন দেশগুলোর আমদানির উপর নতুন করে 10% শুল্ক কার্যকর করা হবে। G7, G20 এর মতো আন্তর্জাতিক অর্থনৈতিক জোটগুলো যখন অভ্যন্তরীণ বিভাজন আর ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে কার্যকারিতা হারাচ্ছে, তখন ব্রিক্স নিজেকে বহুপক্ষীয় কূটনৈতিক একটি বিকল্প মঞ্চ হিসেবে তুলে ধরেছে। ব্রিক্স এমন একটি সংগঠন যার মাধ্যমে নতুন এই রাষ্ট্রগুলো একে একে তারা তাদের নিজস্ব পণ্যগুলো নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউটের মাধ্যমে নিজের দেশকে ডেভেলপ করতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেটি হতে দেবেন না।